পরিসংখ্যানের মাত্র 35টা এমসিকিউ যদি তুমি আজকের ক্লাসে কমপ্লিট করতে পারো, তোমার বোর্ড পরীক্ষা কিংবা তোমার স্কুলের পরীক্ষা যেই পরীক্ষাই হোক, পরিসংখ্যানের এমসিকিউতে তুমি পুরোপুরি কমন পাইবা। যদি 3টা প্রশ্নে 3টাই কমন পাইবা, 4টা হলে 4টাই কমন পাইবা। আজকের এই ক্লাসে প্রথমে আমরা দেখাইছি আমাদের বোর্ড বিশ্লেষণ, আমাদের বিগত সালগুলিতে এমসিকিউগুলি কী টাইপের হয়, কেমন ধরনের এমসিকিউ আসে, ওগুলোর সমাধান। আর এরপরে আমাদের স্কুলগুলিতে যদি একটু পেঁচানো প্রশ্ন করে, কারণ আমরা জানি পরিসংখ্যান অনেকটাই ইজি, পেঁচানো প্রশ্ন করলেও কীভাবে তুমি অ্যান্সার করবা এই বিষয়ে ধারণা দিয়ে দিছি। তো এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো, অন্তত তোমার পরিসংখ্যানে 2 বা 3 যেই নাম্বারই থাক, মানে পুরোপুরি তুমি ওই নাম্বারটা তুলতে পারবা, এইটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। তো চলো আমরা ক্লাস শুরু করি। যদি এই 2 নাম্বার তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়, ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যদি মনে করো না 2-3 নাম্বারে কী হয়, তাহলে তুমি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমরা ক্লাস শুরু করতেছি। 1 নাম্বার, উপাত্তের সর্বোচ্চ মান 97 এবং পরিসর 48 দেওয়া আছে। আমাদের কাছে সর্বনিম্ন মান কতটা জানতে চেয়েছে। এটার জন্য আমাদের পরিসরের সূত্র এইটুক জানলেই কাজ হয়েছে। তো পরিসরের সূত্রটা কি? পরিসরের সূত্র, পরিসর হইতেছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তো আমরা একটু শর্টকাটে লিখি, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ কত 1। এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। এখন পরিসরের মান তো আমাদের দিয়েই দিছে, পরিসরের মান কত 48। তো এখানটাতে একটু বসাও, আমাদের পরিসরের মান কত 48, সর্বোচ্চ মানটা কত দিয়ে দিছে 97, বিয়োগ সর্বনিম্ন মান কত, সবচেয়ে ছোট মান আমরা জানি না, এটা আমাদের বের করতে বলছে, তাহলে এটা আমরা x ধরে নিলাম। জেনারেটর কি ধরছি x। শেষ আবার কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তো দিয়ে দিলাম 1। আমাদের কারে দরকার x এর, x তো ওই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাব প্লাস। 97 সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 98, 48 এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস। যদি বিয়োগ করি কত পাওয়া যায় 50। তাহলে বোঝা গেল আমাদের সর্বনিম্ন মান কত 50। কত নম্বরে আছে? ক নম্বরে। অ্যান্সার ক্লিয়ার, বুঝতে পারছি। এখন যদি পরেরটার দিকে তাকাই, এই দুটো প্রশ্নের মধ্যে অনেকেই একটু গোলায় ফেলো, তো একটু সাবধান থাকতে হইব। আর সাবধান থাকার একটা ওয়েও আছে খুব সুন্দর। এইটাতে পরিসর বলে দিব আর এটাতে বলে দিব মধ্যমান। এটাতে কি বলে দিব মধ্যমান। এই দুটাতে তুমি আলাদা করবা, পরিসর মধ্যমান। বাকি দুটোটাতে একটা নিম্ন সীমা থাকে আর একটা উচ্চ সীমা থাকে, বা একটাতে সর্বোচ্চ মান থাকে আর একটা সর্বনিম্ন মান থাকে। তো ওইদিকে খেয়াল না দিয়ে তুমি শুধু খেয়াল রাখবা পরিসর আসছে নাকি মধ্যমান। পরেরটা আমাদের মধ্যমান। এই মধ্যমান জিনিসটা আসলে কি? মধ্যমান আমরা যখন গড় নির্ণয় করছি, এবার এটা আমাদের গাণিতিক গড় হোক বা সংক্ষিপ্ত পদ্ধতির গড় হোক, আমরা শ্রেণীব্যক্তির পরে একটা ঘর বের করি মধ্যমান লেখে, যেটা আমরা XI দ্বারা প্রকাশ করি। আর বের করার নিয়মটা কি ছিল? আমরা দুইটা মান থাকে শ্রেণীব্যক্তিতে, একটা ছোট মান আর একটা বড় মান, যেটা আমরা নিম্ন সীমা বলি, উচ্চ সীমা বলি। দুইটার যোগ করে 2 ধারা ভাগ করি, মানে মূলত আমরা গড় বের করি। কী বের করি? গড়, মানে মাঝের অংশটা বের করি। এইখানের কাজটা ঠিক ওই রকমই। আমাদের এইখানটাতে নিম্ন সীমা মানে ছোট মানটা দিয়ে দিছে, মধ্যমান ভাগ করার পর যে গড় মানটা পাই ওটাও দিয়েছে আমাদের কাছে উচ্চ সীমা, মানে বড় যে মানটা থাকে ওটা জানতে চেয়েছে। বুঝতে পারছি? তো এটার জন্য আমরা যদি সূত্র আকারে না এমনি নিজে একটু চিন্তা দিই, তাহলে কি জিনিস পাই? ধরলাম আমাদের গড় হইতেছে x, গড়ের আমরা কি ধরে নিলাম x। ওখানে আমরা XI লিখছি, এটাও লিখতে পারি, লেখার আসলে কোনো প্রয়োজনই নেই। আমরা মূলত করতেছি MCQ, আমরা যত ইজিলি আসলে অ্যান্সারটা বের করতে পারি। তাও তোমাদের বোঝানোর জন্য আমি এখানে x ধরে নিতেছি, লিখলাম x। বের করার নিয়ম কি? প্রথম থেকে নিম্ন মানে ছোট মানটা যোগ উচ্চ মানে বড় মানটা, ভাগ দেওয়া লাগে 2 ধারা। এই তো ঘটনা। এবার এই দিকে তাকাও, এই মধ্যমানটা তারা দিয়ে দিছে 32। তো আমরা লিখলাম এখানটাতে 32। নিম্নমান কত? তারা নিম্ন সীমাটা দিয়েছে 30, দিয়ে দিলাম 30। উচ্চমানটা আমাদের বের করতে বলছে, তাহলে এটা আমরা কি ধরে নিতে পারি? x ধরে নিতে পারি। তো ধরলাম উচ্চমান কত x, নিচে আছে 2। এবার যদি একটু হিসাব করি, আমাদের তো এটার প্রয়োজন, সে আছে উপরে, তাহলে নিচেরটার সাথে গুণ হইব। যদি আমরা আর বা ক্রস গুণন করি, আর বা ক্রস গুণ জানি, উপরেরটার সাথে নিচেরটা গুণ হয়, নিচেরটার সাথে উপরেরটা গুণ হয়। আমাদের এটা যেহেতু উপরে, 32-এর নিচে কেউ কি আছে? নাই, তাহলে 1 আছে। 1-এর সাথে গুণ করলে যা আছে ঠিক তাই। এই পাশে 32 আর 2 গুণ করলে 64 পাওয়া যাব, লিখলাম। আমাদের x এর প্রয়োজন 64, 30 এই পাশে যোগ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাব? বিয়োগ। আচ্ছা, 64 থেকে 30 চলে গেলে কত থাকে জানি তো? কত থাকে? ঠিক ওইটাই লেখা দাও, 34। তাহলে বোঝা গেল আমাদের বড় যে মানটা বা ঊর্ধ্ব সীমাটা কত? 34। তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার? গ নাম্বার। বুঝতে কি পারছি? 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো 3 নাম্বারের সমাধানের জন্য আমাদের আগে বাংলাটা একটু ভালো মতো পড়তে হইব। ধরলাম আমরা মধ্যক টধ্যক এগুলো ভালোই জানি বা গড়ের হিসাবও ভালো জানি, কিন্তু এখানে অতিরিক্ত একটা কথা অ্যাড করছে। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় বলছে। তাহলে ঘটনাটা হইতেছে, প্রথমে আমাদের আগে মৌলিক সংখ্যাগুলি চেনা উচিত। আমরা কি মৌলিক সংখ্যাগুলি চিনি? আশা রাখি চিনো সবাই। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে? এখানে আমরা মৌলিক সংখ্যাগুলি একটু লিখি।
প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে কত 3, এরপরে কত 5, তারপরে কত 7, তারপরে কত 11, এরপরে কত, এরপরে আছে 13, তারপরে কত আছে 17। কার ভেতরে বলছে আমাদের 19 পর্যন্ত বলছে, তাহলে 19 নিতে হইব 19 পর্যন্ত। অনেকেই ভুলটা করতে পারো যে 19 পর্যন্ত বলছে তাইলে তো 19-এ যাওয়া যাবে না। 19 পর্যন্ত, খেয়াল দাও, 1 থেকে 19 পর্যন্ত এদের ভেতর মৌলিক যারা তাদের নিতে পারবো। তো এখানটাতে আমাদের 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সবাইরে পাওয়া গেছে। এগুলো সব মৌলিক সংখ্যা। এদের গড় বের করতে বলছে। গড় যদি বের করতে যাই আমরা নিয়মটা হয়তো জানি, উপাত্তগুলির যোগফল প্রয়োজন পড়ে, মানে সবকটা এখন কী করতে হবে, যোগ করতে হবে। তো আমরা একটা যোগ করি, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19, যোগফল বের হচ্ছে 77। এগুলোর যোগ করে কত জানছি, 77। এরপরে কি করা লাগে, যোগ করার পরে যতটা জিনিসটা আমি যোগ করছি, এখানে আমি কয়টা জিনিসটা যোগ করছি একটু গণি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা জিনিসটা যোগ করছি, 8টা। তো 8টা ধারা কী করতে হবে, আমার ভাগও করতে হইব। 8টা জিনিস ধারা যোগ করছি মানে 8টা জিনিসটা যোগ করছি, এই যোগ ফলটারে 8 ধারা আমার ভাগ করলেই গড় পাওয়া যায়। তাহলে 77-এ যদি আমি ভাগ দিয়ে দিই 8 ধারা ভাগ 8, রেজাল্ট পাওয়া যায় 9.625, 9.625 এটা পাওয়া গেছে অ্যান্সার। এবার একটু আমরা এখানে অ্যান্সারের সাথে মিলাই, এটার কাছাকাছি কে আছে, 9.63, এটাই আছে। কারণ এইখানে তারা 2 ঘর নিছে, আমরা এখানে 3 ঘর লিখছি। 2 ঘর যদি আমরা বানাইতে চাই, 2 নাম্বার ঘরের পরে আছে 5, যদি মান 5 বা তার বেশি হয় আমরা আগের ঘরে 1 যুক্ত করে দিই। তো 5টায় যদি না লিখি আমাদের এই ঘরের মান 1 বাড়াই দিতে হবে, এটা হয়ে যাবে 3। তাহলে অ্যান্সার মূলত কোনটা, এই যে আমাদের এটা। বা অন্যভাবে তুমি চেক করতে পারো, এটা সবচেয়ে কাছাকাছি, এটা একদম এটার থেকে একটু বেশি দূরে, এটা আরও দূরে, এটা আরও দূরে, তাহলে বোঝা যায় এটা আমাদের একুরেট অ্যান্সার। বুঝতে পারছি কি? এবার যদি পরেরটার দিকে তাকাই, এখানে কি বলছে আবার, -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির মধ্যক কত জানতে চেয়েছে। -5 থেকে +5 পর্যন্ত আমাদের যে পূর্ণ সংখ্যাগুলি আছে এগুলিকে আমরা জানি কি কি, তো একটু লেখি। -5, এরপরে বড় সংখ্যাকে -4, এরপরে কত -3, এরপরে কত -2, এরপরে কত -1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5। বলে দিছে আমাদের যে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির মধ্যক কত। তো আমরা সবগুলি লিখছি, একদম সাজায় গুছাই লিখছি। এই যে যেটা আমরা বলি ঊর্ধ্বক্রমে। কিভাবে সাজাইছি, ঊর্ধ্বক্রমে। আমরা মধ্যক বের করার জন্য প্রথম কাজ কি করি, ঊর্ধ্বক্রমে সাজাই মানগুলির। তো আমরা এখানটাতে ঊর্ধ্বক্রমে সাজাই নিছি। তারপর আমরা চেক করি এগুলিকে আসলে জোড় সংখ্যক উপাত্ত নাকি বিজোড় সংখ্যক। বলতে গেলে এখানে আসলে কয়টা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়। চেক দিয়ে দেখা গেল এখানে আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। 11 বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র আশা রাখি জানো, না জানলেও প্রবলেম নেই, এখন জানো। যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র একদম সিম্পল। n দিয়ে মূলত আমি সংখ্যাটা বুঝাই, n + 1 ভাগ 2 তমপদ। তমপদ এত কিছু লেখার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু মনে রাখবা কি 11 আসছে, 11 তাহলে বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, শেষ, সহজ কথা। বিজোড় সংখ্যা আসতে তার সাথে 1 যোগ করে দিব, 2 দ্বারা ভাগ দিব, যত বের হইব তত নাম্বার মানটা আমার প্রয়োজন। তো এইখানে আমরা n এর মান 11 জানছি, 11-এর সাথে 1 যোগ করলে কত হয়ে গেল 12, 12 যদি 2 দ্বারা ভাগ করি হয়ে যায় কত 6তম পদ। এখান থেকে খুঁজে তুমি 6 নাম্বার পদটা কি আছে খোঁজো তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার কি আছে 0, তাহলে তোমার মধ্যক কী হইব 0। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে আমাদের মধ্যক আসলে কত 0। তো অ্যান্সার কত নাম্বার হইব, অ্যান্সার দিকে যদি তাকাই অ্যান্সার হইব আমাদের গ নাম্বার। ক্লিয়ার? এখন যদি পরেরটার দিকে তাকাই, এটা আমাদের একটা সূত্র দিয়ে দিছে, যে প্রচুরকের সূত্র পারো এই অধ্যায়ে ভালো মতো পারো, তার জন্য এটা এমন কোনো বিষয়ই না, সে ইজিলি এটার অ্যান্সার করতে পারবা। এখন বলতে পারো পরিসংখ্যানের জন্য এত ইজি ইজি জিনিস দেখাইতেছি কেন, কোনো জটিল কিছু দেখাইতেছি না, সবই মনে হইতেছে ইজি জিনিস। আসলে আমাদের এমসিকিউ এই পরিসংখ্যান থেকে এরকম ইজি জিনিসগুলি আসে। আমি এখানে যা নিছি সব কিন্তু আমাদের বোর্ডের প্রশ্ন, বিগত সালগুলিতে যে প্রশ্নগুলি বেশি আসছিল, যেগুলো আসার চান্স এবারও তোমাদের সর্বোচ্চ, আমি ওই প্রশ্নগুলিই নিছি, ওগুলাতেই এই ইজি ইজি প্রশ্নগুলি দেওয়া। বুঝতে পারছি? তো এখানে দেখি আমাদের প্রচুরক বের করতে বলছে। সবার আগে তুমি প্রচুরকের সূত্রটা লেখো তো। প্রচুরকের সূত্র কি, L + এর F1 নিচে F1 + এর F2 ইন্টু কি H না, এটি তো সূত্র। এখন চেক দিয়ে দেখো, এখানে তারা সবার মান দিয়ে দিছে। L এর মান দিয়েছে 55, লেখা দাও। তারা F1 এর মান দিয়েছে 5, তো উপরে লেখো 5, নিচে আবার 5, প্লাস F2 এর মান দিয়েছে 7, তাহলে আবার 7 লেখো। আবার H এর মানও 10 দিয়ে দিছে। তো শুধু তুমি জাস্ট হিসাব করবা, আর কিছুই কিন্তু না। 5 × 10 কত হয়ে গেল, উপরে 50, নিচে কত হইলো 12,
55 লিখে দিলাম। 50টি যদি আমরা 12 দ্বারা ভাগ করি কত হয়? 50 ভাগ হইতেছে 12, 4.166 চলতেছে, তো আমি 67 লিখে দিলাম। যদি যোগ করি তাদের 55 তার সাথে যোগ হইব কত? 55 সাথে যোগ হইব 4.167, রেজাল্ট পাওয়া গেছে 59.167, 59.167। কোনটার সাথে মিলে একটু চেক দেই, 59 কই আছে? এই যেটাতে আছে। আমাদের এইখানে আছে 2, একটু চেক দিও। এই দুটোটা কিন্তু 59 পেয়েছে, এমনকি অ্যান্সার এটা হইব নাকি এটা হইব? খুব ভালো একটা প্রশ্ন। যদি এই দিকে তাকাই, 59-এর পরে প্রথম ঘরটাতে কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আমাদের এইখানটাতেও পূর্ণ সংখ্যার পর জাস্ট কয়টা ঘর নিছে? একটা ঘর নিছে। তো আমরা যদি একটা ঘর নেই, এই ঘর থেকে আমরা লিখতেছি না, এই দ্বিতীয় ঘরে মানটা কত আছে? 6 না? আমরা জানি 4-এর উপরে যদি কোনো মান থাকে আগের ঘরের মান 1 বেড়ে যায়। যদি আমি ওই ঘরগুলো না নেই বা বাদ দিয়ে দিই, আমরা মূলত কি করি? এই ঘর থেকে তো বাদ দিতেছি, এই মানটা যদি 4-এর উপর হয় এখান থেকে 1 তার আগের ঘরে দিয়ে দিই। তাহলে আমি যদি লিখি 59, 1 ঘর লিখতে হবে, তাহলে 6 আছে, এই ঘরে 1 মান বাইরে যাব, 2 হয়ে যাব, তাহলে 59.2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 59.2। এটা তো হলো একদম একুরেট একটা নিয়ম জানাইলাম। এখন তুমি চাইছো আরও শর্টকাট হিসাব করতে। এখন দেখো তো এই দুটো মানের ভিতরে কাছাকাছি কে? তুমি এটাই পাইছো, এটার ভিতরে কাছাকাছি কি? এটাই নাকি এটা? অবশ্যই এটা। এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 1, আমাদের অ্যান্সার 59.2। আর আমরা এখানে বের করছি 59.1। এখন 1 2-এর বেশি কাছাকাছি নাকি 6 বেশি কাছাকাছি? অবশ্যই 2 বেশি কাছাকাছি। তো তুমি ওই হিসাব না করে জাস্ট খ দিয়ে দিলে হয়ে যাবে। যদি এই হিসাবটা করো, নর্মাল হিসাব, তাও হয়ে যাব। পরেরটার দিকে তাকাই তো কি বলে দিছে? কোনো গণসংখ্যা নিবেশন সারণীর আনুমানিক গড় দিয়ে দিছে। আনুমানিক কি দিয়ে দিছে? গড়। একটু হলে পয়রা দেখি, অনেক কিছু এখানে বাংলা আকারে লিখে দিছে। তো বাংলা নামগুলি আশা রাখি আমরা জানি। প্রথমেই বলছে আমাদের এইখানটাতে কি দেওয়া? কোনো গণসংখ্যা নিবেশন সারণী আনুমানিক গড়। আনুমানিক গড় আমরা এ ধারা প্রকাশ করি, মান কত? 16। তারপর কি দেওয়া আছে? বিচ্যুতি গড়। বিচ্যুতি কথাটা আসলেই তুমি বুঝবা তোমাদের ইউআই। আমরা যখন গড় নির্ণয় করছি, আমরা 4 নাম্বার যে খাড়া ঘর করে দিয়েছিলাম, 4 নাম্বার ঘর আমরা কী লিখছিলাম? ধাপ বিচ্যুতি লিখছিলাম না? ওই যে বিচ্যুতি কথাটা, এটা আসলে ওই বিচ্যুতি। বিচ্যুতি থাকলেই তুমি বুঝবে এটা আসলে ইউ এর মান। কার মান? ইউ এর মান। তো তুমি লিখে দাও এখানটাতে ইউ এর মান। ইউ এর মান আমরা কত জানছি? ইউ এর মান জানছি, ইউ এর মান বিচ্যুতি গড় 1। কি প্রশ্ন কি ঠিক তোলা? একটু দেখে নেই। হ্যাঁ, আমাদের বিচ্যুতির মান 1, ঠিক আছে। আমাদের এইখানটাতে এই অঙ্কটা এইভাবের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, এইগুলি এ দিয়ে দেওয়া থাকে, ইউআই না দিয়ে u1 u2 এইভাবে দেওয়া থাকে, এক্সের মান x1/2 এইভাবে দেওয়া থাকে। মূলত আমি এইখানে বাংলাটা নেওয়ার কারণ কি? ওইগুলো দেখলে তুমি এমনি চিনবা, যেটা আমাদের ওই যে গড় নির্ণয় আমরা 4 নাম্বার লাইনে যে সূত্রটা ব্যবহার করি ধাপ বিচ্যুতির, ui = xi - a/h, মূলত ওই সূত্রটাই। কিন্তু তাদের বাংলা নামগুলি কি এটা বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা নিয়েছি। বুঝতে পারছি? এই টাইপের অঙ্কটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা বেশি আসার চান্স এ দিয়ে, ইউআই দিয়ে, এক্স দিয়ে, এভাবে বাংলা নামে কম থাকতে পারে। কিন্তু বাংলা নাম দেখে তুমি যাতে কনফিউজ না হয় তার জন্য আমি বাংলাটা তুলছি। তবে আমি বলতেছি এখানে আমাদের কী কী মান আছে, এখানে একটু যদি তুলি। আমাদের প্রথমে দেওয়া আছে আনুমানিক গড়। আনুমানিক গড় আমরা এ ধারা প্রকাশ করি, মান কত আনুমানিক গড়ের? 16। তারপরে আমাদের বিচ্যুতি। বিচ্যুতি কি? বিচ্যুতি দেখলে বুঝা গেছে ইউ এর মান। তো ইউ এর মান লিখে দিই, ইউআই, এটার মান জানছি আমি কত? 1। তারপরে কি দেওয়া আছে? শ্রেণী ব্যবধান। ব্যবধান শুনলেই, কোনো কিছুর ব্যবধান, পার্থক্য, ব্যক্তি থাকলেই তুমি বুঝবে এটা এইচের মান। তো এখানে তুমি দিয়ে দাও এইচের মান। তুমি এইচের মান তাহলে জানছো 4। আমাদের কাছে বের করতে বলছে গাণিতিক গড়, মানে এক্সের মান। তো সূত্রটা আমরা কি জানছিলাম? সূত্রটা আমরা জানছিলাম ইউআই = xi - এর a/h। আমাদের প্রয়োজন এটার মান, বাকি সবার মান আমরা জানি। তো বসাই দিই, ইউ এর মান 1 জানছি, এক্স এর মান কিছু জানি না, এক্সই লিখে দিলাম। এর মান কত? এর মান কত? এর মান কি ভুল তুলছি? না, আনুমানিক গড় আমাদের 16। তারপর আমাদের এইচ এর মান কত? এইচ এর মান 4। আমাদের এক্স এর প্রয়োজন, তাহলে আমরা আর গুণ করি। এই 1-এর নিচে একটা 1 আছে, 1-এর সাথে গুণ করে দিলাম, x - 16, 4 একে 4 হয়ে গেল। এক্স এর আমার প্রয়োজন 16, এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব? 4-এর সাথে যোগ হয়ে যাব, যোগ করলে কত হলো? 20। তাহলে এক্সের মান আমি কত জানছি? মানে গড়ের মান কত জানছি? 20। বুঝতে কি পারছি? তো এই হিসাব করে তুমি যেই কোনো কিছুর মান বের করতে পারবা। তোমার কনফিউজ করতে পারে এইভাবে যে তারা এক্সের মান না দিয়ে x3 দিছে, u1 2 এইরকম দিছে। অক্ষরগুলি কি নাম্বার দেওয়া সেদিকে তাকানোর প্রয়োজন নাই, তুমি জাস্ট খালি মনে রাখবা এই একটা সূত্র, ui = xi - এর a/h। x3 থাক 4 থাক যা খুশি তা থাক, ওটা তোমার xi। এর মান যা থাক, তুমি এ মানে যে এর ছিল ওটা লিখে দিবা। এইচ এর মান যা খুশি তা থাক, ব্যক্তি তো বুঝি, এইচ নিয়ে অবশ্য এমন কিছু করবো না, তাও বলে নিলাম।
x3 বা এগুলোর সাথে যেই অক্ষরই থাক সূত্র তুমি এটা ধরবা, এভাবে সমাধানটা করে দিবা, যে কোনো 3টার মান দেওয়া থাকবে, আরেকটার মান তোমার বের করতে হইব শুধুমাত্র এই সূত্র দিয়ে। প্রতিটার জন্য আলাদা সূত্র বের করার কোনো প্রয়োজন নেই, হয়তো গাইডে দেখতে পারবেন এক একটার জন্য এক এক সূত্র বের করছে, কিন্তু মেন বেস এটা থেকে সব কিছু বের করা সম্ভব। বুঝতে পারছি? হইল। তাহলে আমাদের অ্যান্সার কত জানছি আমরা? 20। খ নাম্বার, একজন বোলার 2 ওভার বল করছে, এই রানগুলি সে দিছে, প্রতি ওভারের প্রতিটা বলে সে এই রানগুলি দিছে। আমাদের কাছে বোলার দেওয়া রানের প্রচুরক জানতেছে। প্রচুরক কারে বলি? যেই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে, যে ঘটনা সবচেয়ে বেশি হয়েছে ওটার আমরা কি বলি? প্রচুরক। তো একটু তাকাই তো, আমাদের সে এক বলে 2 দিছে, আর কোনো 2 দিছে কি? হ্যাঁ, আরেকবার 2 দিছে, দিল 2 2টা পাইছে। 6 একটা দিছে, আরেকটা 6 দিছে, আরেকটা 6 দিছে, 6 দিলে 3টা দিছে। এক কয়টা দিছে? একটা, দুইটা। 3 কয়টা দিছে? একটা, দুইটা। 0 কয়টা দিছে? 2টা দিছে। 4 কয়টা মারছে? একটাই মারছে। তাহলে বোঝা গেল 6 সে যেহেতু 3টা মারছে, সবচেয়ে বেশি কি 6 3টা মারছে না? এটা আমাদের প্রচুরক। যে জিনিসটা সবচেয়ে বেশি বার ঘটবো, যে কোনো সবচেয়ে বেশি বার ঘটবো, এটা আমরা কি বলি? প্রচুরক বলি। যদি এইখানটাতে ধরো 6 দেওয়া না থাকতো বা 6 2বার দেওয়া থাকতো, তাহলে দেখো তুমি 2 একবার মারছে, 2বার মারছে, 1 2বার মারছে, 6 কয়বার মারছে? 2বার, ধরে নিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার বা প্রচুরক কি হইতো? 2ও হইতো, 1ও হইতো, 6ও হইতো। কিন্তু এখানে যেহেতু 6 একটা নাম্বারই সর্বোচ্চ সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হইব? 6। দেখি এখানে 6 আছে কিনা, অবশ্যই আছে, এই যেটা। বুঝতে পারছি? প্রচুরক মানে এমন কোনো হিসাবের কিছু না, যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণ আছে, বেশি বার আছে, ওটার নামই কি? প্রচুরক। পরেরটার দিকে তাকাই, কি দেওয়া আছে? 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 ধারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? 1 থেকে 22 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বলছে, আর 3 ধারা বিভাজ্য, এর অর্থ কি 3 ধারা ভাগ যাইব। 3 ধারা কি যাবো? ভাগ যাইব। তো 3 ধারা ভাগ যাইব এমন কে কে আছে? 3-এর নাম তো বলে যাদের পাওয়া যায় তারাই তো আছে, মানে তুমি 3-এর নামটা পারবো, সহজ কথা। এখানে বিভাজ্য কি? তুমি 3-এর নামটা বলে যেই যে মানগুলির পাইবা তাদের প্রত্যেকটা 3 দ্বারা ভাগ যায়। তো এরকম কে কে আছে? শুরু করতে হবে 1 থেকে 22 পর্যন্ত। তাহলে এরকম আছে 1 নিজে, সরি কি নাম বলি না বলি, আমাদের এখানে তাহলে এমন কে আছে? 3 একে 3, তারপর আছে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা কত? 21, 22 যায় না, আর 22-এর উপরে যাওয়া আমাদের পসিবল না। আমরা সব মানগুলি লিখছি, আমরা একদম সাজাই গুছিয়ে লিখছি। এখন এখান থেকে আমাদের মধ্যক বের করতে বলছে। কি বের করতে বলছে? মধ্যক। আমরা এইরকম মধ্যকের একটা কিছুক্ষণ আগেই করছি। কোনটা? এই যেটা। ওখানে আমাদের -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি দিয়েছিল, তাদের মধ্যক বের করতে বলছিল, আমরা করছি। এখন এইখানে আমাদের এইগুলি দিয়ে দিছে। তো প্রথম কাজে তুমি এগুলারে ঊর্ধ্বক্রমে সাজাইবা, সাজানো অলরেডি হয়ে গেছে, ছোট থেকে বড় সাজাইছি। এবার তোমার কাজ হয়েছে তুমি চেক করবে এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানেও বিজোড় সংখ্যক, আর বিজোড় সংখ্যক হইলেই সূত্র কি? 7টা যেহেতু পাইছে, সাথে সাথে 1 যোগ করো, 2 দিয়ে ভাগ করো, সহজ করতে। এবার সূত্র লিখতেছি না, 7টা পাইছে, সাথে সাথে 1 যোগ করছো, 8টা হয়েছে, 8-এর 2 দিয়ে ভাগ করছো, 4 পাইছো। তাহলে মূলত তোমার 4তম পদ দরকার। 4তম পদে কি আছে? 1 2 3 4 12। তাহলে অ্যান্সার কত হইব? 12। দেখি কয় নম্বরে আছে? 12 পাওয়া গেছে আমাদের খ নম্বরে। তাহলে আমাদের উত্তর কত? এই খ নম্বরটা। বুঝতে পারছি? এবার যে এটার দিকে তাকাই, উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলি উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? কি যেন একটা বাংলা বইলা দিছে নাকি? এই টেবিলগুলি আমাদের থাকে আমাদের বোর্ড পরীক্ষাতে এইগুলি আসে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষাতেও আসতে পারে। তো একটু বাংলাটার দিকে খেয়াল দিয়ে আসলে কি বলছে। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে, ধরো অবিন্যস্ত অনেকগুলি মান দেওয়া আছে, ওগুলোর তুমি সারণীভুক্ত করতেছো। যেমন ধরো নাম্বারের কথাই বলি, ধরলাম 55 থেকে আমাদের 59 নাম্বার পাইছে এতজন শিক্ষার্থী, মানে 12 জন শিক্ষার্থী। তারপর 60 থেকে এত পাইছে 15 জন শিক্ষার্থী। এভাবে আমরা একটা বক্স তৈরি করি না, ওটার কথাই বলছে। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলি উপাত্ত অন্তর্ভুক্ত হয়, উপাত্ত বলতে যে আমি স্টুডেন্ট সংখ্যা বললাম না, যে আমাদের 50 বা 49 থেকে 60 পর্যন্ত কতজন পাইছে, বা 55 থেকে 59 পর্যন্ত কতজন পাইছে, 15 জন শিক্ষার্থী বা 5 জন শিক্ষার্থী, এই নাম্বারটা হইতাছে আমাদের মূলত উপাত্তের অন্তর্ভুক্ত যতগুলি নাম্বার, মানে কে কতটা আছে। 55 থেকে 59 পর্যন্ত কত জন আছে বা কত সংখ্যক আছে। বুঝতে পারছি? এতগুলি অবিন্যস্ত মান দিয়ে দিছে। ওইখান থেকে ধরো তুমি 55 থেকে 59 পর্যন্ত পাইলে 5টা, এবার 60 থেকে পাইলা 64 পর্যন্ত 10টা। এই যে মানগুলি তুমি বিভক্ত করতে সাজায় নিতেছো, এই জিনিসটা মূলত জানতে দিচ্ছ। নিচেরটা আমরা কি বলি? গণসংখ্যা বলি না? তো এইখানে মূলত এই ব্যাপারটাই বলছে। হয়তো আমিও বুঝে দিই একটু জটিল করে ফেলছি, কিন্তু ফাইনাল হিসাবটা কি? ফাইনাল হিসাব হইতেছে এইরকম উপাত্তগুলি যদি অন্তর্ভুক্ত করি, যে মানগুলি পাইছি বা যে সংখ্যাটা পাইছি, ওইটাতে বলি আমরা কি? গণসংখ্যা। ওটার নাম কি? গণসংখ্যা। তাহলে অ্যান্সার কোনটা হইব? গণসংখ্যা খুঁজি কই আছে আমাদের শ্রেণী, এই যেটা গ নাম্বার, শ্রেণীর গণসংখ্যা।
তারপরে 10 নাম্বার, যদি এল এর মান এটা হয়ে থাকে, এফ সি এর মান এটা হয়, এফ এম এর মান এটা হয়, এইচ এর মান এটা হয়, মধ্যক জানতে চেয়েছে। মধ্যকের সূত্র তো জানো নাকি? মধ্যকের সূত্র জানলে জাস্ট বসাই দিবা, কাজ শেষ। তো মধ্যকের সূত্রটা কি? মধ্যকের সূত্রটা যদি একটু লিখি, মধ্যকের সূত্র হইতেছে আমাদের এল প্লাসের ব্রেকেট n/2 মাইনাসের এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এটা আমাদের সূত্র। যেখানে তারা এল এর মান কত বলে দিছে, শুধু মানগুলি একটু বসাইবার হিসাব করবা, আর কিছু কিন্তু না। শুধু মানগুলি তুমি বসাইবা, ক্যালকুলেট করবা, আমাদের অ্যান্সার হয়ে যাব। তো এখানে একটু আমরা ইউজ করি, দেখি আমাদের মানগুলি কত কত আছে। এল এর মান কত? 48। এখানে দেখি লিখতে পারি কিনা, 48 প্লাসের n/2 এর মান, n এর মান কত দিয়ে দিয়েছে তারা? n এর মান 72 দিয়েছে। 72 তুমি যদি 2 ধারা ভাগ করো কত পাওয়া যাবে? 36 পাওয়া যাবে। ডাইরেক্ট লেখা দাও। তারপর এফ সি এর মান তারা কত দিয়ে দিয়েছে? এফ সি কই আছে আমাদের? এফ সি 31 দিয়ে দিয়েছে, লিখে দিলাম। ইন্টু এইচ এর মান কত দিয়ে দিয়েছে? এইচ এর মান কত দেওয়া আছে? 6। এফ এম এর মান কত দেওয়া আছে? এফ এম এর মান দিয়ে দিয়েছে 25। তো যদি ক্যালকুলেট করি, এখানে আমরা 48 পাইলাম, 36 থেকে 31 চলে গেছে, 5 পাওয়া গেল, তার সাথে ইন্টু আকার আছে 6, 25, মানে আমাদের এই 5টা কী আকারে ছিল? গুণ আকারে। যে এখানে লিখে দিই, বুঝতে আরও ভালো হইব। 5 যেটা গেছে 5 বার গেছে, তাহলে এখানে ফাইনালি আমি পাইছি 48, উপরে হইতেছে 6, নিচে 5। মানে নর্মাল ক্যালকুলেশন, আমার জায়গার একটু সংকট আছে, এই জন্য আমার এইভাবে বুঝাইতে হইতেছে। এইগুলো তুমি খাতায় নিজেই করতে পারবা। এবার যদি আমরা একটু হিসাব করি, আমাদের কত? 6/5, এটা যদি আমি ক্যালকুলেট করি মান বেরবো 1.2। কত? 1.2। আর এর সাথে যোগ করলে যাবো 49.2, তাহলে অ্যান্সার হবে 49.2। আমাদের অ্যান্সার কই দেখি, খুঁজা 49.2 আছে কিনা। কত নাম্বারে? খ নাম্বারে। ক্লিয়ার? বুঝতে পারছি না পুরোপুরি? এটাতে কোনো গণসংখ্যা নিবেশন সারণীর প্রচুরকের মান দিয়ে দিছে, এল এর মান আছে, F1 আছে, F2 আছে, তাহলে বোঝা গেল আমাদের প্রচুরকের সূত্র প্রয়োজন। আর বের করতে বলছে কার মান? শ্রেণী ব্যবধানের মান। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি, এই টাইপের যা কিছু থাক, এর অর্থ আমাদের এইচ এর মান প্রয়োজন। তাইলে আমরা প্রচুরকের সূত্রটা লিখি। প্রচুরকের সূত্রটা কি? প্রচুরক সূত্রটা হইতেছে একদম সহজ সূত্র, এল প্লাসের উপরে F1, নিচে F1 প্লাসের F2 ইন্টু কত? এইচ। যদি মান বসাই দিই, আমরা প্রচুরকের মান জানি। প্রচুরকের মান কত দিয়ে দিছে? 49.75। এল এর মান দিয়ে দিছে 48, লিখে দিলাম। F1 এর মান তারা দিয়ে দিছে কত? 7। F1 এর মান 7 প্লাস F2 এর মান কত? 17। এইচ এর মান কত জানি না, এটা আমাদের বের করতে হইব। একটু হিসাব করি সহজভাবে। যদি আমরা এইচটার ওই পাশেই রাখি, সংখ্যাগুলোর এই পাশে আনি, সেই ওই পাশে প্লাস হলে এই পাশে কী হয়ে যাবে? মাইনাস। তো 49.75, তার থেকে বিয়োগ হয়ে যাবে 48। এই পাশে উপরে আছে 7, নিচে 17, আর 7 যদি যোগ করি 24 হয়ে যাব, ইন্টু কত? এইচ। এটার বিয়োগ করলে কত? 49.75 থেকে 48 বিয়োগ করলে তুমি ক্যালকুলেটার ইউজ করে নিও, খুব সহজে হয়ে যাবে। এটার মান কত? 1.75। আর এই পাশে একটু আমরা যদি হিসাবটা করি, কত বের হয়? যদি আমরা 7 24 দ্বারা ভাগ করি, 7 ভাগ হইতেছে কত? 24, পাওয়া গেছে কত? 0.292 দিয়ে দিলাম। এইচ এটা দিয়ে দিলাম। দশমিকের আর ঘর ছিল, প্রয়োজন নাই। আমরা একদম এটার ভাঙ্গে কিন্তু লিখতে পারতাম, আমরা ডাইরেক্ট দশমিকের মানটা লিখে দিছি। এইচ এর সাথে এটা এখন গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো? ভাগ। তুমি ভাগ দিয়ে দিলে অ্যান্সার বের হয়ে গেছে। এটা আমাদের এমন না যেন ক নাম্বার আসছে বা খ নাম্বার আসছে বিস্তারিত দেখাই দেবো, নীল নাম্বার দিব না। এটা আমাদের MCQ, শুধু আমরা উত্তরটা জানবো, এখানে গিয়ে কোনো দাগ দিব, এই জন্য এত শর্টকাট। বুঝতে পারছি? এটা এপাশে গুণ, এপাশে আসলে কী হয়ে যাবো? ভাগ। তাইলে যদি আমরা 1.75 এটাতে ভাগ দিয়ে দিই, এই মানটা দিয়ে 0.292, তাহলে কত বের হয়? তাহলে বের হয়েছে 5.99। এই যে কী করছি আমরা এইরকম কাজটা করছি, একটু দেখাই নেই। 0.292, এই যে এটা করছি, করার ফলে মানটা যা বের হয়েছে, মানটা হইতেছে এরকম। তোমাদের একটু দেখাই, 5.99। তারপর আরও কিছু। আচ্ছা, 5.99 এটা কি 6-এর একদম কাছাকাছি না? পুরোপুরি কাছাকাছি বলা যায় তো নাকি? তাহলে এইখানে আমাদের সাধারণত পূর্ণমানই দিয়ে দিব, আর পূর্ণমানই দিয়েছে, কোনো দশমিকের কিছু নাই। তাহলে সবচেয়ে কাছাকাছি কি? 5.99-এর অবশ্যই 6। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? ক নাম্বার। বুঝতে পারছি? ঠিক আছে, যদি এরকম কিছু হয়, সবচেয়ে কাছাকাছি যে মান আছে তুমি ওটা নিয়ে নিবা। তারপর যদি পরেরটার দিকে তাকে আমাদের একটা বক্স দিয়ে দিছে, এটা থেকে আমাদের মধ্যক জানতে চেয়েছে। আমাদের অন্যান্যগুলি যখন আমরা করছি, ওইখানে আমাদের মান দেওয়া থাকতো বক্স ছাড়া, অবিন্যস্ত থাকতো। আগে আমরা ঊর্ধ্বক্রমে সাজাতাম, তারপর আমরা মধ্যক বের করতাম, কিন্তু এটাতে বক্স দিয়েছি। কিন্তু প্রক্রিয়া ওই আগের মতোই। মধ্যক যদি বের করছে, আমাদের এখানে আসলে ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করা লাগে। ক্রমযুক্ত গণসংখ্যা কারে বলে? প্রথম ধরো 5 লিখলাম, তারপরের ঘরটা হবে এই দুজনের যোগফল, 5 আর 8 যোগ করলে কত হয়? 13 হয়। তারপরে হইব 13 আর 7-এর যোগফল, এখানটাতে হইব 20। তারপর 20 আর 6-এর যোগ করলে হলো 26, 26 আর 3-এর যোগ করলে কত হয়ে গেল? 29।
কত পাইছি 29, বিজোড় সংখ্যা পাইছি। ঠিক আছে, কিন্তু নিয়ম ওই আগের মতোই, এমন ঝামেলার কিছু না। তুমি যেটার সাথে 1 যোগ করে দাও এটা কত হয়ে যাব, 30 হয়ে যাব। এটার সাথে যদি তুমি কত যোগ করে দাও, 1 যোগ করে দাও, কত হয়ে গেছে 30। 30টা এখন যদি তুমি অর্ধেক করো, n/2 তো করা লাগে, মধ্যক যখন আমরা করছি আমরা কি অর্ধেক করি না, তো এখানে সেম কাজটাই করবা। n এর সাথে 1 যোগ করছি, তার আমরা অর্ধেক করতে আছে, তাহলে n/2 মানে 15 পাওয়া গেছে। কত 15, একটু খোঁজো তো 15 কোন ঘরে আছে, 13 এর ঘরে কি আছে, নাই। তাহলে তার পরের ঘরটাতে, এই যে এই ঘরটাতে 20-এর যে ঘরটা এটাতে আছে, তাহলে বোঝা গেল এই বরাবর আমাদের যে মান আছে ওইটা আমাদের মধ্যক, এই বরাবর আমাদের মান কত আছে 130, তাহলে আমাদের অ্যান্সার কত হইব 30। 130 কয় নম্বরে আছে, খ নম্বরে। বিষয়টা কি বুঝছে? অনেকের এই টেবিলগুলোতে একটু কনফিউজড হয়ে যায়, তো এটার জন্য কি করবা তুমি, যেমন তুমি দেখতে একটা অভ্যস্ত গণসংখ্যার মান সবসময় কি বের হয়, প্লাসের বের হয়, জোর বের হয়। তুমি দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে, মানটা হয়তো জোরই হয়, মানটা হয়তো জোরই হয়, কিন্তু এখন বিজোড় পাইছো, তাহলে কি অঙ্কে ভুল আছে না হিসাবে ভুল আছে? কিছুতেই ভুল নেই, এমন অঙ্ক থাকতে পারে। এমন থাকলে কাজ কি, তার সাথে জাস্ট তুমি 1 যোগ করে দিবা, সেম আগের নিয়ম মানো। 1 যোগ করছি 29, আমাদের 30 হয়ে গেছে। 30 যদি আমি 2 দ্বারা ভাগ করি 15 পাওয়া যাব, তাহলে আমি 15 খুঁজতে আসি কোন ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে আছে। এই ঘরে 5, এই ঘরে 13 হয়েছে, তাহলে নাই। এই ঘরে আছে 20, হ্যাঁ 20-এর ভেতরে আমাদের 15 অবশ্যই অবস্থান করে, তাহলে এই ঘরটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমাদের মধ্যক কত, 130, অ্যান্সার কত 130। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এরপর এটার দিকে তাকাও, অজীব রেখার ক্ষেত্রে কোনটি সঠিক? অজীব রেখা সবাই অঙ্কন করছো, একটা গ্রাফ তুমি নাও প্রথমে, এদিকে x অক্ষ লেখো, এদিকে y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের কি y অক্ষ। আমরা অজীব রেখার সময় সবসময় কিন্তু অজীব রেখা আমরা ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করি, আর ক্রমযোজিত গণসংখ্যা কোনোদিনও ছোট হয় না, শুধু বড়োর দিকে যায়। যেমন এইদিকে তাকাও, 5 থেকে 13 বড়, 13 থেকে 20 বড়, 20 থেকে 26 বড়, 26 থেকে 29 বড়, এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। তো এই জন্য আমাদের গ্রাফটা এইরকম হয়, এই যে এরকম শুধু উপর দিকে যেতে থাকে, তাহলে আমরা কি বলি, ঊর্ধ্বগামী, মানে সে খালি কি উপর দিকে যেতে আছে। কোন দিকে যেতে আছে, উপর দিকে। তাহলে বুঝাই গেল আমাদের অজীব রেখার ক্ষেত্রে কোনটা সঠিক, রেখাটা কেমন হইব, আমাদের ঊর্ধ্বগামী হইব। রেখাটা কেমন, ঊর্ধ্বগামী, শুধু উপর দিকে যেতেছে এটা। এরপরে পরেরটা, মধ্যক নির্ণয় এফসি ধারা কি বোঝায়? আমরা এফসি এফএম সবকটা চিনি, আমরা এখানে একটা এরকম অঙ্ক করছি, এই যে এটা করছি নাকি। এফসি মূলত আমরা বের করি কিভাবে, যেমন এটা দিয়ে যদি বুঝাই, এখানে আমাদের মধ্যক শ্রেণী এটা বের হয়েছে না, আমরা মধ্যক শ্রেণী যখন এই যে বের করি, যে বক্স থেকে যখন আমরা মধ্যক শ্রেণীটা বের করি, ধরো এখানে কিছু মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে গণসংখ্যাগুলি, এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এখানে ক্রমযোজিত থাকে। একটু বুঝাই নিতে, সব বলবো না, জাস্ট একটু লিখতেছে। এখানে ধরো 3, এখানে 5, এখানে ধরো 7, এখানে ধরো 2, ধরো কোনোভাবে তুমি জানছো মধ্যকের ঘর হইতেছে এটা, তাহলে এটা আমরা এফএম বলি। আর এটার উপরে এইখানটাতে যে মানটা থাকে তারকে আমরা এফসি বলি না। আর এইখানে মূলত এই সবগুলি ঘরের কি থাকে, যোগফল থাকে। এই সবগুলি ঘরের কি থাকে, যোগফল। ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটা হইতেছে মূলত আগের যে আমাদের গণসংখ্যা ছিল তাদের যোগফল। তো এটা আমরা কি বলি, এটা আমরা মূলত বলি যোজিত গণসংখ্যা। যোজিত মানে যোগ করা গণসংখ্যা বা একত্রিত করা গণসংখ্যাগুলি। তাহলে এফসি অর্থ কি, এফসি অর্থ আমাদের যোজিত গণসংখ্যা, মানে যোগ করা একত্রিত করা গণসংখ্যাগুলি। তাহলে অ্যান্সার কত নাম্বার, অ্যান্সার আমাদের ক নাম্বার। বুঝতে পারছি? তারপরে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়? আবার এটার দিকে ফিরে আসতেছি, এটাতে অনেকে ভুল করো। আমরা জানি অজীব রেখা অঙ্কন করতে কি লাগে, আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা লাগে। তাহলে হয়তো ক্রমযুক্ত গণসংখ্যা অ্যান্সারে কি আছে, ক্রমযুক্ত, হ্যাঁ আছে। তাহলে ঘ নম্বরে অ্যান্সার দিয়ে দেয় আর কাটা খায় কেন? আমাদের এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে এক্স অক্ষ, কোন অক্ষ, এক্স অক্ষ, মানে আমরা নিচে কি বসাই, আমরা নিচে যখন আমরা অজীব রেখা অঙ্কন করি আমরা সবসময় কিন্তু শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা মানে বড় মানটা ব্যবহার করি। শ্রেণীব্যাপ্তির কোন মানটা ব্যবহার করি, যে এই পাশে যেটা থাকে বড় যে মানটা ওটা ব্যবহার করি না। আর ওটা আমরা কী বলি, শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা, যেটাই বলো, মানে উচ্চ বা বড় মানটা যেটা থাকে ওটা। তো এখানে অ্যান্সার কোনটা হইব, গণসংখ্যা অবশ্যই না, মধ্যমান অবশ্যই না, শ্রেণীর উচ্চসীমা। অ্যান্সার কত নাম্বার, গ। আর যে রেটে দিচ্ছ তারা কি কাটা। বুঝতে পারছি? আজকের ক্লাস দেখার পরে আশা রাখি এই ভুল আর কারো হইব না। এবার চলো আমরা বাকিগুলির সমাধান করি যেগুলো আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 16 নম্বর একটা বক্স আছে, আমাদের দেখতে হইব এই তিনটা থেকে সঠিক কোনটা কোনটা। যদি আমরা 1 নম্বরটার দিকে তাকাই, প্রচুরক শ্রেণী 17 থেকে 19, এখানে যদি গণসংখ্যার দিকে তাকাও সবচেয়ে বড় গণসংখ্যা কি 6 না, তাহলে 6 যে গণসংখ্যাটা এটা আমাদের কোন শ্রেণীতে আছে, 17 থেকে 19, তাহলে এটা আমাদের প্রচুরক শ্রেণী, তাহলে আমাদের এটা ঠিক আছে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি কত, যদি মধ্যকটা বের করি, এখানে আসলে যদি আমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করি যোগফলটা কত হয় একটু করি, 2, এই ঘরে কত হইব 7, এটাতে কত হইব, এটাতে হইব 13, এখানটাতে কত হইব, এখানটাতে হইব 17, এখানটাতে কত হইব 20, 20-এর যদি আমি অর্ধেক করি তাহলে কত পাওয়া যাব 10, 10 আমাদের কোন ঘরে, এই ঘরে নাই, এই ঘরটাতে আছে। কোন ঘরে আছে, এই ঘরে আছে। তাহলে এটা আমরা কি বলি, এফ এম বলি। এটা আমরা কি বলি, এফ এম বলি। আমি কিন্তু নর্মাল আমরা যে মধ্যকগুলি শিক্ষা আসছি
আমরা পরিসংখ্যানের জন্য খ নাম্বারে আমাদের যে মধ্যক আসে ওইটার নিয়মটা এটা, এফএম আমরা এটাতে বলি। তাইলে এফএম এর আগে যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে বা এফএম এর উপরে আমাদের হাতের যে এই দিকটাতে যে ক্রমযুক্ত গণসংখ্যা থাকে ওটাকে আমরা এফসি বলি না। তো এখানে ইজি হিসাব যে আমাদের এফএম এর আগের যে ঘরগুলি আছে তাদের যোগফলটা এফসি বলা হয়। তাহলে এখানে কত আছে 5 আর 7, তো বোঝা গেল এফসি এর মান 7, এটা আমাদের ঠিকঠাক। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এইটুকের মান কি 1/3 বের হয়, এটা জানতে চেয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় মান। যদি এটা থেকে আমি আগেরটারে বিয়োগ করি তাহলে পাওয়া যায় F1। তাহলে F1 যদি বের করি F1 এর মান হইব 6 - 5 মানে 1। আর F2 এর মান বের হইব কত, এর থেকে যদি আমি পরেরটারে বিয়োগ করি তাহলে 6 - 4 কত পাওয়া গেল 2। উপর হইতেছে আমাদের F1 মানে 1, ঠিক আছে। নিচে হইতেছে F1 এর মান 1 আর F2 এর মান কত 2, ফাইনালি কত 1/3। তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল তাহলে উপরের তিনটাই সঠিক, অ্যান্সার ঘ। বুঝতে পারছি? এইরকমগুলি আমাদের মাঝে মধ্যে হয় যেগুলাতে আমাদের অনেক কিছু করে পরে অ্যান্সার বের করা লাগে, ঠিক আছে। এইগুলোতে এমন একটা থাকবো না, যেমন নিচেরগুলি খুব সহজে সমাধান হইব, কিন্তু টুকটাক তুমি এরকম পাইতে পারো যেগুলো একটু বিস্তারিত সমাধান করে নিতে হইব, কিন্তু সমাধানের জন্য তো আর এত বেশি জায়গা পাইবা না। তো আগের যে নিয়ম তুমি জানছো যত শর্টকাটে করতে পারো করে দিবা। পরেরটার দিকে তাকাই, এটা তো একটা বক্স দিয়ে দিছে। এই অনুসারে আমাদের 17 এবং 18 এই দুটোর অ্যান্সার দিতে হইব। যদি তাকে 17 নম্বর দিকে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত কি জানতে চেয়েছে, মধ্যক শ্রেণী। এখান থেকে আগে যে মধ্যক শ্রেণীটা বের করি, মধ্যক শ্রেণী কত হইব, ওই একইভাবে এইখানে যদি আমি একটু হিসাব করি, ধরো এটা একটু বানাই নেই, একটু রেডি করতেছি। এটা প্রথম, দ্বিতীয়, 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে যদি লিখি, আমাদের প্রথমে আছে এখানটাতে 4, এই ঘরটা তো হইব 4, পরেরটাতে আমাদের দেওয়া আছে 8, কিন্তু এখানে এই দুজনের যোগফল 12, এখানটাতে আমাদের দেওয়া আছে 20, তাহলে এই ঘরের মান হয়ে যাবে 32। তারপরে আছে আমাদের 12, তাহলে এই ঘরের মান হয়ে যাবে আমাদের 44, 6 এখানে হয়ে যাবে 50। 50টা যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 50টা 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় 25। 25টা কোন ঘরে আছে, ক্রমযুক্ত গণসংখ্যার এই ঘরটাতে আছে, এই ঘরটাতে মানে 20-এর ঘরটাতে। এই যে এই ঘরের কথা বলছে, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর, এটা কি আমাদের মধ্যক শ্রেণী। এটা কি জানতেছি যে ক্রমযোজিত গণসংখ্যা। এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 32, দেখাই তো যেতেছে, অ্যান্সার কত 32। কোনটা, আমাদের এই যে ঘ নাম্বার। বুঝতে পারছি? এত বক্স করার সময় নাই, তুমি যেইটুক কইরা সমাধান দিতে পারো। পরেরটা প্রচুরক কত, এবার কিন্তু পুরোপুরি তোমার সমাধান করতে হবে। প্রচুরকের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হইব, সমাধান করতে হবে। প্রচুরকের সূত্রটা কি, প্রচুরকের সূত্র আমরা জানি। প্রচুরকের সূত্র কি, L = L প্লাসের উপরে F1 নিচে F1 F2 ইন্টু কত H। L এর মানটা কত, আমরা যদি হিসাব করি সবচেয়ে বড় গণসংখ্যা এটা না, তাহলে এই ঘরটা হচ্ছে প্রচুরকের ঘর। এটা যেহেতু প্রচুরকের ঘর হয়, এই মানটার নাম কি L না, এটা আমরা কি বলি L। তো লিখে দিলে আমরা L এর মান কত জানছি, আমরা L এর মান জানছি 51। এবার যদি আমরা F1 বের করি, আমাদের প্রচুরক থেকে আগেরটারে বিয়োগ করলে F1 পাওয়া যায়, তাহলে 20 থেকে যদি 8-এর বিয়োগ করি 12 পাওয়া যায়, লিখে দিলাম। এটা থেকে যদি আবার পরেরটারে বিয়োগ করি তাহলে আবার কত পাওয়া যায়, 8 পাওয়া যায়, তাহলে এখানে 12, এখানে কত 8। বুঝতে পারছি তো কি বলছি, এটা থেকে এটা বিয়োগ করছি, আমি F1 পাইছি। F1 এর মান কত, 20 থেকে 8 চলে গেলে 12, উপরে লিখছি, নিচে F1 লিখছি, প্লাস F2 লিখতে হবে। F2 হইতেছে পরের ঘরটা, মানে সবচেয়ে বড় থেকে পরের ঘরটার বিয়োগ করলে যা পাওয়া যায়, বিয়োগ করলে 8 পাওয়া যায়, লিখে দিছি। তারপরে হচ্ছে H কত, এই দুই ঘরের পার্থক্য বুঝেই যেতেছে 10 হইব, তো এখানটাতে লিখে দিলাম 10। এইটুকের ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের সমাধান শেষ। তো দেখি এখানে কত হয়, এখানে 51 হইল, উপরে গুণ করলে 120 হয়ে গেল, এখানেও 20 হয়ে গেল। 20 দিয়ে যদি আমি এটারে কাটি যাইব 6 বার, 51 6 দিয়ে যোগ করি 57 হয়। অ্যান্সার কত, 57 হওয়ার কথা। কয় নম্বরে আছে, 1 নম্বরে, মানে ক নম্বরে, কমপ্লিট। বুঝতে পারছি? এবার যদি এই দিকটাতে তাকাই, এই বক্সের মাধ্যমে 19 20 21 এই 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, এখানে প্রচুরক শ্রেণী কোনটা, সবচেয়ে বড় গণসংখ্যা কি এটাতে না, এই 12তে যেহেতু আছে, এটা আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর মধ্যমান জানতে চেয়েছে, তো এর জন্য যোগ করো, 2 দ্বারা ভাগ করো, 51 আর 60-এর যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, যোগ করলে হইল 111, 2 দ্বারা ভাগ করলে হয়ে গেছে 55.5। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার খ নম্বর। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এবার আমাদের অ্যান্সার একাধিক হইতে পারে, উত্তর একাধিক হইতে পারে, তো আমাদের প্রতিটা বের করে দেখতে হইব। এগুলোতে আমাদের সময় একটু বেশি যাইব। দেখি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করতে চাইতেছি, তো মধ্যকের ঘরটা যদি একটু বের করি, এগুলো আমরা বুঝছি, এগুলো ক্লিয়ার করলাম। যদি মধ্যকের ঘরটা বের করে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার হেল্প লাগে, তো এখানে ধরো একটু রেডি কইরা নেই। ক্রমযুক্ত গণসংখ্যার ঘর, শ্রেণীব্যক্তিগুলি লিখলাম না, জাস্ট এই যে এই মানগুলি লিখতেছি। গণসংখ্যার ক্রমযুক্ত গণসংখ্যা 1 2 3 4 5,
1 2 3 4 5 এই ঘরটাতে 5 8 12 9 6 এখানে হইব 5 এখানে হইব কত 8 5 13 এখানে হইব 25 এখানটাতে হইব কত এখানটাতে হইব 34 এটা হইব কত তাইলে 40 দুই দ্বারা যদি 40টা ভাগ করি তাহলে 20 পাওয়া যায় 20 কোন ঘরটাতে আছে 25 এর ঘরে এই যে 1 2 3 3 নাম্বার ঘর মানে 12 যেটা বুঝতেছি তো এই যে এই ঘরটা 12 ঘর মানে যেটা তো বোঝা গেল এটা আমাদের মধ্যক শ্রেণী এই যে এটা আমাদের কি মধ্যক শ্রেণী এবার তুমি প্রশ্নগুলির দিকে তাকাও প্রথম বলছে n/2 এর মান কত হবে 20 আমরা তো এটাই বের করছি তাহলে বোঝা গেল এটা আমাদের সঠিক fm কার কথা জানতে চেয়েছে fm এই যে মিডেন যেটা আমাদের মধ্যক শ্রেণী ওই ঘরে যে গণসংখ্যা আছে তার আমরা কি বলি fm বলি তাহলে fm 12 এটাও ঠিক আছে fc এরটা জানতে চেয়েছে fc হচ্ছে আগের দুই ঘরের যোগফল আগের দুই ঘরের যোগফল তো এটা যেহেতু মধ্যক আগের দুজনের যোগ করলে কত পাওয়া যায় 8 5 13 কিন্তু এখানে কত দিয়েছে 25 তাহলে এটা সঠিক এটা সঠিক না সঠিক তাহলে কত 1 এবং 2 আছে কততে খ নম্বরে বুঝতে কি পারছি তারপরে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত এবার কিন্তু আমাদের কথা একটু অন্যরকম দিচ্ছে খুবই ইজি জিনিস কিন্তু এমন আছে অনেকে এটা দেখে ঘাবড়াইতে পারো যেহেতু পরিসংখ্যান হইতেছে সবার জন্য যারা দুর্বল আছে বিশেষ করে তাদের জন্য তো তাদের জন্য সিম্পল জিনিসটা আমি বুঝাই দিতেছি চতুর্থ শ্রেণীর মধ্যমান কত 1 2 3 4 এটা চতুর্থ শ্রেণীর মধ্যমান জানতে চেয়েছে এই দুটোর যোগ করো 2 দিয়ে ভাগ করো তাহলে যদি আমি 61 আর 70 রে যোগ করি কত বের হইব 131 দুই ধারা যদি ভাগ করি কত হইব 131 এ দুই ধারা ভাগ করলে কত হয় দেখি 131 এ দুই ধারা ভাগ করলে কত হয় 65.5 তাও রিস্কে না যায় ভাগ দিয়ে দেখে দেই কত হয় কত হয়েছে 65.5 কত 65.5 তাহলে অ্যান্সার কত আমাদের 65.5 কততে আছে গ নম্বরে বুঝতে কি পারছি এবার পরেরটার দিকে তাকাই একটু তোলায় ভুল হয়ে গেছে এটাও 1 আর 2 দিয়ে রাখছি এটাও 2 দিয়ে রাখছি তো এটা 3 বানাই দিলাম এটা 1 3 এটা 1 2 আমাদের সঠিক উত্তর কত 1 এবং 2 কোনো বাড়ির 9 জন লোকের বয়স এখানে দেওয়া আছে 22 নম্বর চান্সে প্রদত্ত উপাত্তের পরিসর বের করো পরিসর কিভাবে বের করে সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানটারে বিয়োগ করবা সাথে কত 1 যোগ করে দিবা তো এই কাজটাই করি এখান থেকে খুঁজে বের করি সবচেয়ে বড় বয়স্ক লোক কে আছে সবচেয়ে বড় দেখা যেতেছে এখানে একটা 60 দেখা যেতে 60 থেকে বড় কেউ আছে কিনা খুঁজি না নাই তাহলে সবচেয়ে বড় কি 60 পরিসর বের করার জন্য 60 লিখবা বিয়োগ দিবা সবচেয়ে ছোট মানটা সবচেয়ে ছোট কত 25 তার থেকে ছোট কেউ আছে কি না নাই তাহলে সবচেয়ে ছোট কে 25 দুটার বিয়োগ করবা সাথে একটা 1 যোগ দিয়ে দেবো মানে পরিসরের সূত্রটা আর কিছুই না এখানে বিয়োগ করলে কত পাওয়া যায় 5 আছে 10 হইবে 5 হইলে হাতে রইল 1 তো 35 সাথে আছে 1 হয়ে গেল কত 36 আমাদের কাছে এটাই জানতে চাওয়া হয়েছিল প্রদত্ত উপাত্তের পরিসর কত পরিসরের সূত্র করছি মান 36 বের হয়েছে তাহলে অ্যান্সার ক নাম্বার মধ্যক কত মধ্যকের জন্য আমাদের এই মানগুলির সবার প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে তো ছোট থেকে বড় আকারে সাজাই সবচেয়ে ছোটকে এই যেখানে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইতেছি ঊর্ধ্বক্রমে সবচেয়ে ছোট 25 থেকে ছোটোর কেউ পাওয়া যায়নি এরপরে ছোটো কে আছে 30 পেয়েছি দেখি 30 থেকে ছোটো কেউ আছে কি না না 30 থেকে ছোটো কেউ নাই তাহলে এখানে আমরা 30 লিখে দিলাম 30-এর পরে কে আছে 38-এর দেখা পাইছি এর থেকে ছোটো কেউ আছে কিনা একটু খুঁজি 38 থেকে ছোটো কেউ নাই তাহলে এখানে লিখে দিলাম আমরা 38 কারে কারে লেখা হয়ে গেছে 25 লেখা কমপ্লিট 30 লেখা কমপ্লিট 38 কমপ্লিট এরপরে কত থাকতে পারে চোখের থেকে 45-এর দেখা পাইছি এর থেকে ছোটো কেউ আছে কি চেক দেই না নাই তাহলে সবচেয়ে ছোটো এরপরে কত আছে 45 লিখে দিলাম 45 তারপরে হয়তো 47 আছে 47 হ্যাঁ 47 তো এখানে লিখে দিলাম আমরা 47 এরপরে কত আছে এরপরে 50-এর দেখা পাওয়া যেতেছে তো লিখে দিলাম আমরা এখানটাতে 50-এর পরে আর তিনটা ঘরই আছে একটা আছে আমাদের 56 এই যেটা তারপরে আছে আমাদের 59 এরপরে ফাইনাল আছে আমাদের 60 ব্যাস আমাদের সব লেখা হয়ে গেছে এইখানে 59-এর গোল্লা দেওয়ার প্রয়োজন নাই 59 বুঝছি আমরা শুধু সাজাই লিখছি এখন গয়না দেখবে এখানে আসলে আমাদের উপাত্ত কয়টা আছে বইলেই যেহেতু দিচ্ছে এখানে লোক সদস্য কয়জন 9 জন তো বুঝে যেতেছে বিজোড় আর বিজোড় হইলে মধ্যক নির্ণয়ের সূত্রটা একদম সহজ সূত্রটা কি n প্লাসের 1/2 ভাগ 2 তম পদ n এর সাথে একটা 1 যোগ করে দিবা মানে বিজোড় সংখ্যাটা জোড় হয়ে গেল তারপর 2 দ্বারা ভাগ করবা তো এখানে যেহেতু বিজোড় সংখ্যা 9 এর সাথে 1 যোগ করছি 10 হয়ে গেছে 10 এর 2 দ্বারা ভাগ করলে 5 তো পঞ্চম পদ প্রয়োজন পঞ্চম পদে কি আছে 1 2 3 4 5 তাহলে অ্যান্সার কত হবে 47 কত নাম্বার আছে আমাদের 47 ঘ নম্বরে ক্লিয়ার বুঝতে পারছি বিষয় এরপরে 24 নাম্বার শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত শ্রেণী ব্যবধান যদি জানা থাকে আর পরিসর যদি জানা থাকে দুইটার আমি ভাগ করলেই শ্রেণী সংখ্যা বের করতে পারি আমাদের এইখানে পরিসরটা আমরা ক নাম্বারে বের করছি 36 তো 36 যদি আমাদের শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিই
কত পাইছি 3.6। অ্যান্সার 3.6 হইব কি? অবশ্যই না। আমরা জানি আমাদের এই শ্রেণী সংখ্যা মূলত হচ্ছে বক্সের সংখ্যাগুলি, কতটা বক্স হইব। তো এই মান কখনোই আমাদের দশমিকে হয় না, এটার জন্য আমাদের পূর্ণমান দরকার। আর পূর্ণমানটা আমরা এখানে যেহেতু 3.6 পাইছি, আমরা তার পরের যে পূর্ণ সংখ্যাটা আছে, যেমন 3-এর পরে আছে 4, ওই জিনিসটা লিখে দিব। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হইব? 4 হইব। কত? 4। তাহলে অ্যান্সার কত? এই যেটা। আরও কিছু আছে, ওগুলো দেখি এবার। 25 নাম্বার, প্রদত্ত উপাত্তে অনেকগুলি মান দেওয়া আছে, তাহলে কোন কোন তথ্যগুলি সঠিক আমাদের জানাইতে হইব। 1 নাম্বার দিয়েছে উপাত্ত সময়ের গাণিতিক গড় এত। গাণিতিক গড় কীভাবে বের করে? সবকটার যোগ করো, যতগুলি সংখ্যা আছে তত দ্বারা ভাগ করো। তাহলে আমাদের মান কি দেওয়া আছে? 39, তারপরে দেওয়া আছে 50, এর সাথে দেওয়া আছে 45, তার সাথে দিয়ে দিছে তারা 44, 45, 40, 263। সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6 দিয়ে যদি আমরা ভাগ দেই, এই মানটারে যদি আমরা ভাগ দেই 6 দ্বারা, রেজাল্ট বের হয় 43.833। আমাদের উপাত্ত সময়ের গাণিতিক গড় তারও এটাই দিয়ে দিছে, তাইলে আমাদের 1 নাম্বার সঠিক। 2 নাম্বার, প্রচুরক 45। প্রচুরক কারে বলে? যে জিনিসটা সর্বাধিক ভার বেশি আছে বা সবচেয়ে বেশি আছে। তো সবচেয়ে বেশি দেখি 39 মাত্র একবারই, 50 একবার, হ্যাঁ একবারই, 45 একবার দুইবার, 44 একবার, 40 একবার। তাহলে আমাদের এইটা এবং এইটা কয়বার আছে? দুইবার। তাহলে বুঝাই যায় সবচেয়ে বেশি আছে 45। তাহলে অবশ্যই আমাদের প্রচুরক 45। মধ্যক বের করতে বলছে। মধ্যক কীভাবে বের করে? মধ্যকের জন্য আমাদের একটু বেশি কাজ করতে হইব। আমাদের 1 আর 2 খুব ইজিলি সমাধান হয়ে গেছে বুঝছি, কিন্তু এটার জন্য আমাদের একটু কাজ করতে হইব। প্রথমে এগুলোর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সবচেয়ে ছোট কোনটা? 39। তারপরে কে? তারপরে আছে 40, এরপরে দেখা যেতেছে 44, এরপরে 45। কয়টা আছে? 2টা, দোনোটারে লিখতে হইব 45, 45। তারপরে কত আছে? 50, 6টা মান। তো জোড় সংখ্যা হলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি একটু বড়। সূত্রটা কি? n/2 তম পদ, n/2 প্লাসের 1 তম পদ, নিচে 2। তো এত কিছু তো আমাদের লেখার সময় নাই, যেহেতু আমরা এমসিকিউর জন্য করতেছি। সূত্র যদি জানা থাকে আমরা হিসাব দেবো এইভাবে, যেহেতু আমাদের 6 জোড় সংখ্যা, 6-এর 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 3। 3-এর নিতে হইব, 3-এর পরের পরটা নিতে হইব, মানে 3 নম্বর পদ নিতে হইব, 4 নম্বর পদ নিতে হইব। তাদের দুজনের মান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হইব। সহজ কথা কি বুঝছি? আমরা বিজোড়েরটা শিখছি। জোড়েরটা কি? জোড়েরটা নিয়ম হইতে আছে যতগুলি সংখ্যা আছে ওটার n বিবেচনা করলাম, ওটার তুমি n দ্বারা ভাগ করছো, n-এর 2 দ্বারা ভাগ করছো, কত হয়েছে? অর্ধেক হয়েছে না? তো এত জটিল হিসেবে না, আগে তুমি খালি এইটুকু মনে রাখবা, জোড় সংখ্যা হইলে 2 দ্বারা ভাগ করছি, যত পাইছি ওই মানটারে নিয়েছি, তার পরেরটারেও নিয়েছি। যেমন আমি 6-এর যদি 3 দ্বারা ভাগ করি, 6-এর যদি আমি 2 দ্বারা ভাগ করি 3 পাওয়া যায়। 3 নম্বর পদ নিয়েছি, 4 নম্বর পদ নিয়েছি। 3 নম্বর পদের মান একটু দেখি, 1 2 3 44, আর 4 নম্বর পদ 45। এই দুটার যোগ করলাম, 2 দ্বারা ভাগ দিলাম, ব্যাস আমাদের মধ্যক বের হয়ে গেছে। তো দেখি আমাদের 44 আর যদি 45-টা যোগ করা হয় আর যদি 2 দ্বারা ভাগ করে গড় বের করা হয়, বের হয় 44.5। আমাদের মধ্যক দাও 44.5। তো বোঝা গেল আমাদের অ্যান্সার তিনোটাই কত হইব? ঘ নাম্বার। ক্লিয়ার? পরেরটা গ্রিনল্যান্ডে। আচ্ছা, গ্রিনল্যান্ডের অঙ্ক এসে পড়ছে আমাদের, দেখি কি দেওয়া আছে। গ্রিনল্যান্ডের দুপুরের সময় কোনো মাসের 7 দিনের তাপমাত্রা। গ্রিনল্যান্ডে দুপুরে কোনো একটা মাসের তাপমাত্রাগুলি চেক করা হয়েছে, দেখা গেল এই তাপমাত্রা আসছে। তাপমাত্রাগুলি কই? তো গ্রিনল্যান্ডের 7 দিনের তাপমাত্রাগুলি এইখানে তোলা হয়েছে। এইখান থেকে দেখতে হবে আমাদের কোন কোন তথ্যগুলি সঠিক। আমাদের 1 নম্বরে বলে দিছে গড় তাপমাত্রা 1 ডিগ্রি। গড় তাপমাত্রা বের করতে হইলে এই সবগুলি কী করতে হবে? যোগ করতে হইব। যোগ করতেছি ঠিক আছে, কিন্তু এখানে যেগুলো মাইনাসের চিহ্ন আছে ওগুলো কিন্তু মাইনাসে থাকবো। তো হিসাবটা হবে এইরকম, প্রথমে তুললাম আমি 5, তারপর ক্যালকুলেটর তুললাম -3, মানে যেইভাবে যেই চিহ্নে আছে তুমি জাস্ট খালি ওইভাবে তুলতে থাকবা। তারপর আছে +4, তারপর আছে -2, এরপরে আছে আমাদের -1, তারপরে দেওয়া আছে +4, তারপরে দেওয়া আছে 0। যে যেমন আছে ওইরকম শুধু তুই লাগিয়েছি, সমানে লিখলাম 7 বের হয়েছে। কত বের হয়েছে? 7। মানে প্লাস মাইনাস যা আছে সবগুলোর যোগ কইরা মান পাওয়া গেছে 7। দিন কয়দিন ছিল? 7 দিন না? বা এখানে উপাত্ত কয়টা? 7টাই, কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7 দ্বারা যদি 7-এর ভাগ করি 1ই পাওয়া যাব। তো বোঝা গেল আমাদের গড় তাপমাত্রা ছিল কত? 1 নম্বর তথ্য তাহলে ঠিকঠাক। পরেরটা তাপমাত্রার মধ্যক এত, মানে মধ্যমান বের করতে বলছে। মধ্যমান বের করতে হলে আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে প্রথমে। তো এখানে সবচেয়ে ছোট মান কত বলতে পারবো? এইখানে একটু কনফিউজড হওয়ার চান্স আছে, অনেকের কাছে মনে হতে পারে 0 হইতেছে সবচেয়ে ছোট, আসলে কিন্তু না। মাইনাসের দিক দিয়ে মানগুলো আসলে যত বড় সে আসলে তত ছোট। যেমন এইখানটাতে মাইনাসের দিক দিয়ে সবচেয়ে বড় কি? -3 না? তাহলে এইটা হইতে আছে সবচেয়ে কম, এটা হচ্ছে আসলে কি? সবচেয়ে কম।
তো এইভাবে যদি আমরা সাজাই -3 হইব সবার প্রথমে, তারপরে এরপরের বড় হইতেছে -2, এরপর হইতেছে -1, তারপরে হইতেছে আমাদের 0, এরপরে আছে আমাদের কত +4 দুইটা দেওয়া আছে। তো এই যে একটা +4, এই যে আরেকটা +4, আর একটা আছে 5। বুঝতে পারছি? এই যে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছি। এবার এখানে ঘর কয়টা? 1 2 3 4 5 6 7টা। 7টা হলে আমাদের সূত্র একদম সিম্পল, n + 1/2 তম পদ, সাথে সাথে এক যোগ করলে কত হয়ে যাবে 8, 8-এর 2 দ্বারা ভাগ করলে কত বের হবে 4, মানে 4তম পদের মান। 4তম পদ কই আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কত আছে? 0। তাহলে বোঝা গেল আমাদের মধ্যক মান বা মধ্যকটা কত আসলে 0। আমাদের কি বলে দিছে 2 নাম্বারে? তাপমাত্রার মধ্যক 0, তাহলে এটাও ঠিক আছে। এবার এটার দিকে তাকাই, সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি বলছে, 0 কি সবচেয়ে কম? না, আমরা তো এখানেই বুঝছি যে সবচেয়ে কম হচ্ছে -3, সবচেয়ে কম -3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এইখানের 3 নাম্বারটা কাটা, 1 আর 2 কোনটাতে আছে? ক নম্বরে, তাহলে উত্তর কত? ক। বুঝতে পারছি বিষয়টা? তো এরকম জিনিস আমাদের বিভ্রান্ত করতে পারে, মাইনাসের মান আসলে প্রক্রিয়াটা ওই রকমই, শুধু মাইনাসের বিষয়টা আমাদের মাথায় রাখতে হইব। বুঝতে পারছি? তুমি যোগ করার সময় যেই চিহ্ন আছে ক্যালকুলেটর ঠিক ওই চিহ্ন দিয়ে তুলতে থাকবে, আর কোনো কথা নাই, শেষ। এরপর যদি আমরা পরেরটার দিকে তাকাই, কেন্দ্রীয় প্রবণতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সাধারণত অঙ্ক করার সময় এমন হইতো যে এমসিকিউ এর অ্যান্সার জানতে পারতাম, আর এটা এমন হয়েছে এমসিকিউ জানার মাধ্যমে আমরা ক নম্বরের সমাধান জেনে গেছি। এই টাইপেরগুলি ক নম্বরে আসতে পারে। কেন্দ্রীয় প্রবণতা কয়টি? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি জানো? যখনই আমরা আমাদের মানগুলির কেন্দ্রীভূত করি, ওই যে বক্সের মাধ্যমে তাদের সুন্দরভাবে সাজায় গুছায় রাখি, খেয়াল করলেই দেখা যায় আমাদের গড়গুলি সাধারণত মাঝের যে জায়গাগুলো আছে ওইখানে থাকে, বা আমাদের মধ্যগুলিও মাঝের জায়গাটাতে থাকে, প্রচুরকগুলিও মাঝের জায়গাতে থাকে। এই যে গড়, মধ্য, প্রচুরক তাদের মাঝে থাকার যে প্রবণতা, মাঝখানে বরাবর কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত হওয়ার যে প্রক্রিয়া, এটার আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতার মান হচ্ছে 3টা, গড়, মধ্য, প্রচুরক। এখানে ওইটাই বলে দিছে, তাহলে বুঝাই যে আমাদের অ্যান্সার হবে কত? ঘ নাম্বার, 3টাই, 1 2 3। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করি আমরা গড় দিয়েও করি, মধ্যক দিয়েও করি, প্রচুরক দিয়েও করি। বুঝতে পারছি? পরেরটা, এই টাইপেরগুলি আসলে বাংলা, এগুলো আমাদের গুরুত্বর দিক দিয়ে কিছুটা কম, কিন্তু এই টাইপের প্রশ্ন হঠাৎ করে হয়ে যেতে পারে। যেমন আমাদের ঢাকা বোর্ডে 2025-এ গতবার এমন একটা প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন দিছে, সাধারণত এমসিকিউতে দেয় নাই, কিন্তু ক নম্বরে দিয়ে দিছে। অনেক স্টুডেন্টরেই মোটামুটি বিভ্রান্তিতে ফালাই দিছে। তো এরকম একটা জিনিস আমরা জানবো, সমস্যা নেই যে লাস্টের দিকে আমরা তুলে রাখছি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এই বিষয়টা পুরো ক্লিয়ার করে দেবো আজকে, একদম ক্লিয়ার হয়ে যাব। আগে এগুলো শেষ করি। এগুলো খুবই সিম্পল, একদম স্বাভাবিকভাবে এগুলোর অ্যান্সার হয়ে যাবে, শুধু একটু যাই না রাখবা তথ্যগুলি। কি দিয়ে দিছে? গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে কি বলে? গুণবাচক নয়, গুণটুন করতেছি না, এদের আমি কি বলি? সংখ্যাসূচক তথ্যাবলীকে কি বলে? মূলত আরেকটু বুঝাই দিই, আমরা সাধারণত একটা অবিন্যস্ত মান লিখতেছি। যেমন 40 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় গণিত একটা নাম্বার পেয়েছে, 50, 40, 60, 70, এরকম অনেক মান দেওয়া থাকে না, যেগুলো আমরা মূলত অবিন্যস্ত উপাত্ত বলি। ওই যে মানগুলি আছে না, ওগুলোই মূলত হইতেছে আমাদের গুণবাচক নয় এমন সংখ্যাবাচক তথ্যাবলী। বুঝতে পারছি? তো ওগুলোর আমরা সাধারণত কি বলি? উপাত্ত বলি। ওই তথ্যগুলির প্রতিটা আমরা কি বলি? উপাত্ত বলি। শেষ। পরেরটার দিকে তাকাই, উপাত্তের উৎস কয়টি? উপাত্তের উৎস হইতেছে 2টা। কি কি? এক, আমরা কোন জায়গাতে একদম সরাসরি উপাত্তগুলি নিতে পারি, মানে সরাসরি তথ্য কালেক্ট করলাম। ঠিক আছে, স্কুলে গেলাম, আজকে কতজন শিক্ষার্থী আছে? এতজন, নাকি এদের ভেতর থেকে গণিতে ভালো কতজন? এতজন, ইংলিশে ভালো এতজন, সরাসরি তথ্য নিছি। আর আরেকটা ধরো তথ্য দেওয়া আছে, ওটা থেকে আমরা কালেক্ট করছি। তাইলে আমাদের এই অনুসারে উপাত্তের তথ্যের উৎস 2 ধরনের হয়, একটা আমরা সরাসরি নিতে পারি, আরেকটা কোনো মাধ্যম থেকে নিতে পারি। সিম্পল জিনিস, তাহলে অ্যান্সার কত? 2। ক্লিয়ার? তারপরে টালি চিহ্ন দ্বারা কী নির্ণয় করা হয় জানো তুমি? তা অনেকে কনফিউজ হয়, আসলে টালি চিহ্ন দ্বারা কী নির্ণয় করে? টালি চিহ্ন দ্বারা মূলত আমরা কী করি? গণসংখ্যা বের করি না? এই টালি চিহ্ন যখন বের করি অবিন্যস্তগুলির জন্য, টালি চিহ্ন গুনে গুনে আমরা গণসংখ্যা লিখি না? তো এই টাইপেরগুলি আমাদের গুরুত্বপূর্ণ, একদম যে আসবো না এইরকম না। হঠাৎ ধরো তোমার বোর্ড পরীক্ষা এগুলো তেমন একটা আসে নাই, বা আসতে দেখাও যায়নি, কিন্তু স্কুলের পরীক্ষাগুলোতে এগুলো আসে। এগুলো আমি স্কুলের প্রশ্নগুলি নিয়েছি, আমাদের বিগত সালে বিভিন্ন বড় মানের স্কুল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্কুলগুলি ছিল তাদের প্রশ্নতে এই টাইপেরগুলি ছিল। ঠিক আছে? তো এমন হইতে পারে তোমার সামনে টেস্ট পরীক্ষা তোমার এমন কিছু দিয়ে দিতে পারে। তো এটার অ্যান্সার কোনটা হবে? অবশ্যই গণসংখ্যা। পরেরটা, কোনো উপাত্ত সারণীভুক্ত করতে প্রথমে কোনটি প্রয়োজন? আমরা এখানে একটা অবিন্যস্ত মানের কথা বলতেছি। অবিন্যস্ত অনেকগুলি মান দেওয়া আছে, যেমন বললাম ওই যে বার্ষিক পরীক্ষায় 40 জন শিক্ষার্থীর নাম্বার, এটা থেকে যদি আমরা তাদের একটা বক্স আকারে সুন্দরভাবে সারণীবদ্ধ করতে চাই, আমাদের প্রথমে কি কাজ করা লাগে? প্রথমে আমরা কি করি? সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মানটা খুঁজি।
এরপর তাদের কী বের করি পরিসর, এখানে মূলত ওই ব্যাপারটাই জানতে চাইছে। তো আমাদের অ্যান্সার কত হইব, অ্যান্সার হইব ক নাম্বার, সরি এটা না পরেরটা, আমাদের অ্যান্সার হইব খ নাম্বার, এই যে পরিসর, এটার অ্যান্সার এই যে এটা কিন্তু। আর আমাদের পরিসর হইব এই যে 31 নম্বরের উত্তর পরিসর। কোন উপাত্তকে সারণীভুক্ত করতে প্রথমে আমাদের কিসের প্রয়োজন পড়ে, পরিসরের। পরেরটা, কোনটির সাহায্যে গড় নির্ণয় সম্ভব। আচ্ছা এখান থেকে কোন জিনিসটার মাধ্যমে আমরা গড় নির্ণয় করতে পারি, দেখো তো বলতে পারো কিনা। কোন একটা উপাত্ত দেওয়া আছে, তুমি এটার মাধ্যমে কি আঁকছো, চিত্র আঁকছো, আয়ত আঁকতে পারি। পাইচিত্র সম্বন্ধে আমরা ক্লাস 8-এ জানছি, আমরা নবম দশমে পাইচিত্র করি না, ঠিক আছে, কিন্তু আমরা জানছি। অজীব রেখা, লেখচিত্র, একটু উত্তর দাও তো, উত্তর একটু কমেন্ট সেকশনে দাও, দেখি কে কে এটার উত্তরটা জানো। এই যেটা এবার যাদের উত্তর দেওয়া হয়েছে তারা একটু আমার সাথে মিলাই নাও, দেখা আসলে হয়েছে কিনা, বা মনে মনে তো একটা উত্তর ঠিক করছো। তো উত্তর কোনটা হইব, উত্তর হইব আমাদের আয়তলেখ। এটার মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি, গড় নির্ণয় করতে পারি, ঠিক আছে। এরপরে এটাও মোটামুটি খুব ইজি, এটার অ্যান্সারও তুমি দিতে পারবা। আয়তলেখ থেকে কোনটি নির্ণয় করা সম্ভব, আয়তলেখ থেকে কোনটা নির্ণয় করতে পারি। আয়তলেখ থেকে আমরা চাইলেই সবচেয়ে বড় যে ঘরটা থাকে, আয়তলেখ তো জানি আমাদের বক্স আকৃতির হয়, এর ভেতর থেকে সবচেয়ে বড় যে ঘরটা থাকে ওইটাই মূলত আমাদের প্রচুরক, ওইটা আমাদের মূলত কি প্রচুরক বা পরিমাণটা সবচেয়ে বেশি আছে। তো আমরা ইজিলি বলতে পারি আয়তলেখ থেকে কোনটি নির্ণয় করা সম্ভব, প্রচুরক। ব্যাস হইল। এখন এই দুটো প্রশ্ন তুলছি মূলত আমি তোমাদের বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন এই দুটো বিষয় ভালো মতো বোঝানোর জন্য। প্রথমে যদি বলি বিচ্ছিন্ন চলক কারে বলে, যে চলকের মানগুলি বা যেই জিনিসগুলি একমাত্র পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়, ভগ্নাংশে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশে প্রকাশ আমরা করি না, এইরকমগুলি আমরা কি বলি, বিচ্ছিন্ন। কি নাম বলি, বিচ্ছিন্ন চলক। বুঝতে পারছি ঘটনাটা কি বলছি, যেই চলকগুলির আমরা পূর্ণ আকারে প্রকাশ করি, ভগ্নাংশে প্রকাশ করি না, তাদের কি বলা হয়, বিচ্ছিন্ন চলক। যেমন ধরো মানুষের সংখ্যা, আমি বললাম মানুষের সংখ্যা আমরা কি বলি, যে 3.5টা মানুষ, 5.5টা মানুষ, 2.5টা মানুষ, 1.5টা মানুষ, এমন কিছু জীবনে শুনো না, শুনছো কি। তো এগুলো হইতেছে আমাদের মূলত এই যে মানুষের সংখ্যাটা যেটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে, এটা বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনটা, এটাতে আমাদের পূর্ণ সংখ্যাও থাকবো, ভগ্নাংশও থাকবো, মানে দশমিকের মানও থাকবো। যেমন আমি কোনো একটা কিছুর দৈর্ঘ্য মাপতেছি, এটার দৈর্ঘ্য কত ধরলাম, এটার দৈর্ঘ্য হইতেছে 11.5 সেন্টিমিটার। এই যে আমি 11-র সাথে 0.5 দিছি, 11.5 একটা ভগ্নাংশে প্রকাশ করছি না, তাইলে এটা একটা অবিচ্ছিন্ন চলক। আবার এমনও হইতে পারে এটার মান 11 সেন্টি, সে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন পড়ছে, কারণ অবিচ্ছিন্ন পূর্ণ প্রকাশ করে, আমাদের কি ভগ্নাংশ প্রকাশ করে। বুঝতে পারছি তো, ক্লিয়ার বিষয়, এটাই তুমি মাথায় রাখবা। যদি আমাদের পূর্ণ মান হয় ওটার নাম হইতেছে বিচ্ছিন্ন, আর যদি আমাদের মানটা ভগ্নাংশ হইতে পারে, পূর্ণ সংখ্যা হয়, তখন তুমি কি লিখবা, অবিচ্ছিন্ন। এখন ধরো একটা মান দিয়ে দিছে পূর্ণ সংখ্যা, আর অপশনে আছে বিচ্ছিন্ন আছে, অবিচ্ছিন্ন আছে। এখন তুমি কোনটা লিখবে, তুমি তো জানছো অবিচ্ছিন্নর ভেতরে আমাদের পূর্ণ সংখ্যাগুলিও থাকে, তাইলে কি এখানে আমি অবিচ্ছিন্ন দিলে আমার অ্যান্সার হয়ে যাব, না হইব না। আমাদের অ্যান্সারগুলি এইভাবে হয় আসলে, কে অধিকতর বেশি গ্রহণযোগ্য বা কে বেশি সঠিক। তো এই জন্য যদি আমাদের পূর্ণমান থাকে অবিচ্ছিন্ন অপশনে থাক, কিন্তু যদি বিচ্ছিন্ন থাকে আমরা অবিচ্ছিন্ন না দিয়ে বিচ্ছিন্ন দিয়ে দেব। বুঝতে পারছি তো, চলো এবার এই দুটোর অ্যান্সার তোমরাই দিয়ে দাও। হাতির সংখ্যা অবশ্যই কী হইব, কমেন্ট সেকশনে তোমরাই জানাও। রেমিটেন্স কোন ধরনের চলক, আশা রাখি এটাও বলতে পারবে। রেমিটেন্স হইতেছে বিদেশ থেকে যে টাকা পাঠায়। এখন টাকা পূর্ণ সংখ্যাও যেমন সম্ভব, ভগ্নাংশ কি সম্ভব নাকি সম্ভব না, তুমি কি জানো? যদি জানি না থাকো কমেন্ট সেকশনে জানায় দাও যে এই দুটোর আমাদের 34 এবং 35-এর উত্তর আসলে কি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে পারো। যদি ভালো লাগে জানাইতে পারো, খারাপ লাগলে বা কোনো সমস্যা হলে এটাও জানাইতে পারো। আর আরেকটা কথা, যারা আমাদের এই পরিসংখ্যান এমসিকিউর ক্লাসটা করছো তারা অবশ্যই এটার আগে আমরা যে একটা ওয়ান শট ক্লাস করেছি পুরো পরিসংখ্যানের জন্য, যেটা তোমার এনাফ তোমার পরীক্ষায় 20 নাম্বার পাওয়ানোর জন্য, মানে 2টা সৃজনশীল কমন পাওয়া হয়তো আর কোনো কথা নাই। তো ওই ক্লাসটা যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো হয়তো স্ক্রিনে একটা ভিডিও দেখতেছো, ক্লিক দিয়ে দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছো ডিসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে রাখছি।